অপোজিট টিমকে খেলায় হারাবেন নাকি রূপে হারাবেন? খেলে হারাবো, আর যদি খেলে কাজ না হয় রূপে হারাবো। খেলে হারাবেন। হ্যাঁ, খেলা খেলেই হারাবো। তুমি কি কোনো কারণে আমাকে মোটা বললা? না, আমি কেন বলবো? ম্যাক্সিমাম নায়িকাদের দেখি দুবাইতে ঘুরে আসে নিজেদের হ্যাঁ। টাকায় অথবা সুগার ড্যাডির টাকায়। কই, আমি তো নায়িকাদের দেখি আমেরিকা ঘুরে, ইউরোপ ঘুরে, সব দেশে ঘুরে। ওয়াই দুবাই? ইয়া হাবিবি। তোমরা এত দুবাইকে কালার করছো যে দুবাই গভর্নমেন্ট ভিসাই বন্ধ করে দিছে, যে তোমাদের আশা লাগবে না, আমাদের দেশের নাম যথেষ্ট খারাপ হয়েছে, আর খারাপ করার দরকার নেই। দর্শক, নায়কের বড় বোন কিংবা ভাবির রোলে অফার পেলে কি করবেন? অফারটা যে দিবে, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে কাকে বলে তারে দেখাবো। ওকে, আশা বলবো যে করি না, এটা কাজে লাগাই, আসলে নাম যেহেতু খারাপ হয়েছে। দীপ্ত টিভির রেগুলার পডকাস্ট সোশ্যাল সেলেবে সবাইকে স্বাগত। সাথে আছে আমি নূপুর আহসান। আমাদের সাথে আছে একজন স্পেশাল গেস্ট, যাকে বলা হয় বাংলাদেশের সোনাক্ষী সিনহা। শি ইজ নান আদার দেন তানহা তাসনিয়া। কেমন আছেন আপু? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও সুন্দর লাগছে। থ্যাংক ইউ। রিসেন্টলি আপনি সেলিব্রিটি ক্রিকেট লিগে জয়েন করেছিলেন, সেটার অভিজ্ঞতা যদি বলতেন। অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আমি আসলে প্যাশনেট অ্যাবাউট স্পোর্টস। নাইস। ফুটবল আমার দেখতে ভালো লাগে, আর ক্রিকেট হচ্ছে আমার খেলতে ভালো লাগে। তো যদিও আমি ক্রিকেট পারতাম না, বাট আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে একটা ডিফারেন্ট কিছু। তো পার্টিসিপেট করলাম, এবং এবার ইন্টেনশনই ছিল এবার জিতবো, এবং ডু অর ডাই ম্যাচ ছিল। এত ডেডিকেটেড ছিলাম আমরা সবাই যে হাত পা ভাঙলে ভাঙুক, এনি হাও জিততে হবে। সো ফাইনাল জিতার পরে তারপরে লাগে আমরা রেস্ট করব বা হোয়াট এভার। তো ইনশাল্লাহ আমরা ফাইনাল জিতেছি। আই এম হ্যাপি যে আমাদের পুরো টিমটা খুব ভালো ছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কেমন লাগে চ্যাম্পিয়ন হতে? অফকোর্স ভাল লাগে। আমি সবসময় ট্রাই করি লাইফে সব কিছুতে আমার বেস্টটা দিতে। সবসময় তো ওয়ার্ক করে না, বাট ট্রাই করি অলওয়েজ আমার বেস্টটা দিতে। তো এখানে যেমন বেস্টটা দিয়েছি এবং সেটার রেজাল্টটাও পেয়েছি, তো এটার ফিলিংসটা আসলে ডিফারেন্ট। মানে ওই দিন মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপ জিতলে, মানে মেসিদের যেরকম লেগেছিল যে আসলে আমাদের জন্য তো আমাদের এটাই ওয়ার্ল্ড কাপ, তো আমাদের মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপ জিতার পরেও মনে হয় এইরকম খুশিটাই হয়তো লাগতো। তো ইট ওয়াজ লাইক দ্যাট আর কি। ওকে, চ্যাম্পিয়ন হতে তো ভালোই লাগে। সো সেই হিসেবে যদি আমি আপনার প্রথম ছবির দিকে চলে যাই, সেটা ভোলা তো যায় না তার, ইফ আই এম নট রং। তো সেই জার্নিটা কিভাবে শুরু হলো, সেই মুভিতে কিভাবে যাওয়া হলো? সেই জার্নিটা আমি অনেক প্রোগ্রামে বলেছি, যদি ছোট করে বলি, আমি ওই ফেসবুকে আসলে অফারটা পাই, এবং ডিরেক্ট সিনেমার অফারই পাই অ্যাজ এ লিড রোল, মানে নায়িকার ক্যারেক্টারটা। তো যেহেতু এত বড় একটা সিনেমা, একদম লিড রোল আমাকে অফার করা হলো। তো তারপর ফ্যামিলি একটু ঝামেলা করেছিল, বাট ফ্যামিলিকে কোনো রকম কনভিন্স করে জাস্ট কাজ শুরু করা। বিকজ অনেকে তো আসলে ট্রাই করে, হয় না, পায় না, বা এরকম একটা সিনেমার লিড রোল পাওয়াটা তো অনেক ডিফিকাল্ট। আমি যেহেতু খুব ইজিলি পেয়ে গেছি, সো আমি চিন্তা করি, আমি সেটাকে রেসপেক্ট করে আমি জাস্ট কাজ শুরু করেছি, তারপর থেকে তো চলছে। অনেকে ট্রাই করে কিন্তু পায় না, আর আপনি না ট্রাই করে কিভাবে হচ্ছে লিড রোলটা পেয়ে গেলেন? আলহামদুলিল্লাহ, এটা আমার লাক ছিল। অ্যাকচুয়ালি আমি ইউনিভার্সিটিতে জাস্ট এন্টার করেছি, জাস্ট ফেসবুক আইডিটা আমার একটা ফ্রেন্ড আমাকে ওপেন করে দিয়েছিল। আমি ফেসবুক আইডি ওপেন করতে পারতাম না, এবং আমি আমার একটা ফেক নাম ইউজ করেছিলাম। মানে নাম কি ছিল? তানহা ছিল, তানহার সাথে অতেন্দ্রিলা একটা কোড ওয়ার্ড ছিল, যে কেউ যেন না খুঁজে পায়, এরকম আর কি। ভয়ে ভয়ে ছবি দিতেও ভয় লাগতো, মনে হতো যে আল্লাহ, আমি ফেসবুকে ছবি দিয়ে দিচ্ছি, মানে ইন্টারনেটে আমার ছবি চলে যাচ্ছে, মানে এরকম একটা ভয়। তখন এত ইউজ টু না আমরা ইন্টারনেটে। তো তখন আমি ফেসবুক আমার জন্য লাকি। তো ফেসবুকে আমি অফার পেলাম, পেয়ে আমার মনে হয়েছে যে আচ্ছা, অনেকে পায় না আমাকে, যেহেতু তারা চিন্তা করেছে, ডেফিনেটলি তারা কিছু আমার মধ্যে হয়তো দেখেছে। তো আমিও একটু কনফিউজ ছিলাম যে ইউনিভার্সিটিতে তো ঢুকলাম, কি করা যায় আসলে, কি প্রফেশন বেছে নিব। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট আগে থেকেই, বিকজ ছোটবেলা থেকে আমি অনেক সেলফ ডিপেন্ডেন্ট। আমি অনেক চাইতাম যে আমি নিজের পরিচয়ে পরিচিত হব। তো যখন কনফিউজ ছিলাম অ্যাবাউট মাই ক্যারিয়ার অর প্রফেশন, তখন এই অফারটা আসা, এবং তারপর তো অ্যাক্ট্রেস হয়ে গেলাম, মানে প্রফেশনালি। ওকে, সো আপনার আরেকটা মুভি আছে, সেটা হচ্ছে বিয়ে আমি করব না। এটা কি রিলিজ পেয়েছিল? এটা এখনো রিলিজ পাইনি। এটা শুটিং করেছি আমরা কোভিডের পরপর। এটার কিছু জটিলতা আছে, সেন্সর হয়ে গেছে, বাট এটার কিছু প্রডিউসারের কিছু জটিলতার কারণে সিনেমাটা এখনো আসেনি, বাট হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। রিসেন্টলি কি কি কাজ করা হচ্ছে? রিসেন্টলি আমার 3-4টা সিরিয়ালের কাজ চলছে। সিরিয়ালগুলো হচ্ছে বাংলা ভিশনে যাচ্ছে বাউকুমটা বাতাস, আমি আর মোশাররফ করিম, এটা শামস করিমের ডিরেকশনে। তারপর এনটিভিতে যাচ্ছে ফাউল জামাই,
ওইটা করছি আমি আর শরাফ আহমেদ জীবন ভাই। ওইটার ডিরেক্টর হচ্ছে তাইফুর জাহান আশিক। তারপর যাচ্ছে বোকা পরিবার আর টিভিতে, ওইটার ডিরেক্টর হচ্ছে সৈয়দ শাকিল। তো এই সিরিয়ালগুলো আমার যাচ্ছে। আরেকটা আপকামিং এনটিভিতে আমার রানিং, এনটিভিতে আমার সিরিয়াল আরেকটা আসছে, আমি আর মোশাররফ ভাই। ওইটাও শামস করিমি ডিরেকশন দিবে। আর এই মোশাররফ ভাইয়ের সাথে সিঙ্গেল একটা শেষ করলাম, প্রেশার ম্যান। ওইটার ডিরেক্টর ছিল হচ্ছে শামীম জামান। ওইটা হয়তো সামনে ঈদে আসবে। আপনার পরপর বেশ কয়েকটা নাটকে মোশাররফ করিম ভাইয়ের সাথে দেখা যাচ্ছে। অনেকেই বলে থাকেন সিনিয়র আর্টিস্টদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে নাকি এমনটা হয়, ব্যাপারটা কি বলুন তো? ব্যাপারটা তো খুবই সিম্পল আসলে। রিলেশন ভালো আছে দেখেই তো এতগুলো কাজ একসাথে টানা করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রিলেশন অনেক ভালো, ভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। ভাইয়া অনেক স্নেহ করে আমাকে এবং আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার সে একটা, আমি মনে করবো একটা অ্যাক্টিং এর স্কুল, সে নিজেই একটা স্কুল। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং যেই হেল্পটা আমি অন্যান্য কো আর্টিস্ট থেকে খুব একটা পাই না। তারা অলওয়েজ বিজি থাকে নিজেদের অ্যাক্টিংটা দিয়ে হয়তোবা, বাট মোশাররফ ভাই অলওয়েজ যেটা করে, আমি যদি কোনো কিছু নিয়ে স্ক্রিপ্ট নিয়ে তার সাথে প্র্যাকটিস করি বা রিহার্সাল করি, ভাইয়া আবার কারেকশন করে দেয় যে এটা এইভাবে দে, ওইটা ওইভাবে দে। আমি ওর ভাইকে জিজ্ঞেস করি, ভাইয়া এটা কি ঠিক ছিল ডেলিভারি, নাকি আরেকটা শর্ট দিব? না না না, ঠিক ছিল, বা এটা আরেকটা এভাবে বল। ভাইয়া খুবই হেল্পফুল, এই জন্য আমার ফেভারিটও ভাইয়া, ভাইয়ের সাথে কাজও করা হয় বেশি। ওকে, ইউজুয়ালি ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু হয়, তারপর ধীরে ধীরে বড় পর্দায় যাওয়া হয়। আপনার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়েছে, এটা কি আপনার ক্যারিয়ারে কোনো ইফেক্ট ফেলবে? না, আমি মনে করি না, আই ডোন্ট থিঙ্ক সো। আমি ফিল্ম থেকে আমার স্টার্ট ইজ ট্রু, মানে আসলে সবাই যেই দিকে গেছে আমারও সেই দিকে যাইতে হবে, নট নেসেসারি। আমি আমার ওয়েতে চলি, আমি আমার ইচ্ছায় আমার মর্জিতে চলি। সো আমার কাছে ফিল্ম দিয়ে স্টার্ট ছিল। আই লাভ ফিল্ম। ফিল্ম আমার পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা, যেটা দিয়ে আমার শুরু। আমি এখনো নিজেকে ফিল্ম অ্যাক্ট্রেস বলতে প্রাউড ফিল করি। অবশ্যই ফিল্ম ভালো ভালো পেলে করব, বাট আই এম মোর কমফোর্টেবল ইন ড্রামাস, এবং এটা আমার নিজের ডিসিশনে ছিল, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এখন ফিল্ম কেন করা হচ্ছে না? এখন ফিল্ম করা হচ্ছে না বিকজ এখন ফিল্ম তো দেখেছিনি, ফিল্মটা শুধু ঈদে একটু আমাদের ফিল্মগুলো ভালো রেসপন্স থাকে, বাকি বছর খুব একটা রেসপন্স থাকে না। তাও আমাদের সিনেমা জংলি আর শাকিব খানের বরবাদ বা দাগি, এই ধরনের সিনেমাগুলো একটু ঈদের সময় ভালো বিজনেস করে, তারপরেও কিন্তু সব টাকা উঠে না। ঠিক আছে, সো এখানে অনেক ভিতরে মারপ্যাচ আছে। তো যদি ঈদের জন্য কোনো ভালো সিনেমার অফার পাই অবশ্যই করব, বাট আদারওয়াইজ আমি নাটকেই হ্যাপি। নায়িকারা নাকি কাজ না পেলে সেটা স্বীকার করতে চায় না, আপনার কি মনে হয়? কাজ না পেলে স্বীকার করতে চায় না, এক একজনের এক এক রকম চয়েস থাকে। কেউ সত্যিটা বলে, কেউ বলে না। এটা আসলে ডিপেন্ডস অন পার্সোনালিটি, ডিপেন্ডস অন ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আপনি জঙ্গলির কথা বলছিলেন, অ্যান্ড জঙ্গলির বাজেট কত যদি আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করি? জংলি 2 কোটি প্লাস ছিল বাজেট। আয় কত করলো? আয় করেছে অল ওভার 5 কোটির মতো, এটা লাস্ট হিসাব নিয়ে, তারপরেরটা আমি এখনো জানি না। 5 কোটির মতো, বাট এখানে তো অনেক আসলে গ্রস কি কি যেন আছে, আমি এত হিসাব নিকাশ বুঝি না, বাট সবকিছু মিলিয়ে আসলে আমরা কতটুকু পাবো এটা হচ্ছে কথা। বাট এখনো শেষ হয়নি, যেহেতু এখনো চলছে, একদম সিনেমা হল থেকে নামার পরে বোঝা যাবে যে আসলে আয় কত আর ব্যয় কত ছিল। আপনার স্বামী একজন বড় প্রোডিউসার, সেটা আপনার ক্যারিয়ারে কতটুকুন হেল্প করেছে? একটুও না। কেন কেন? বিকজ আসলে আমি ওর কাজ ওর, আমার কাজ আমার। আমি ওর কাজে বদার করি না, ও আমার কাজে ইন্টারফেয়ার করে না। মানে ও তো আসলে ওর কাজ সবগুলো সিনেমা নিয়েই। ওদের প্রোডাকশন থেকে আমি একটা সিনেমা করেছিলাম ভালো থেকো, সেটা 2018 সালে, এবং ওই সিনেমাটা করতে যেয়ে ওর সাথে আমার আসলে পরিচয়, রিলেশন। তো তারপরে আমি টাইগার মিডিয়ার কাজ খুব একটা করি না, আমি বাইরের কাজই বেশি করেছি। বিকজ আমার মনে হয় কি, এটা ওর বিজনেস, এটা ওর প্রফেশন। আমি বলি ইন্টারফেয়ার করতে যাই, বা আমি যদি বলতে চাই আমাকে রাখতে হবে সব সিনেমাতে, আমাকে রাখতে হবে সব ইয়েতে, প্রোডাকশনে, এটা একটা মানে প্রেশার হয়ে যাবে। বিকজ ইটস এ বিজনেস, তো ওকে সবাইকে নিয়ে আসলে কাজ করতে হবে। তো সবাইকে নিয়ে কাজ করে, বাট এইটা বলতে বলতে এখন সে আমাকে নিয়ে কাজ করতে ভুলেই গেছে। আবার মনে করাতে হবে যে না, আমাকে নিয়েও কাজ করতে হবে। তা আমি আসলে বাইরের কাজগুলোই বেশি করা হয় আমার। বাট এখন যেহেতু জংলি সিনেমাটা খুব ভালো গিয়েছে, প্ল্যান আছে নেক্সট সিনেমাটা আমি করব হয়তোবা।
জোর করে ইনশাআল্লাহ করতে হবে আসলে। we are hoping that. সো আপনি এক জায়গায় বলেছিলেন যে শাহরুখ খান মেয়েদেরকে অনেক রেসপেক্ট করে, যেটা আপনার খুব ভালো লাগে। আমাদের মিডিয়াতে ছেলেরা মেয়েদেরকে কিরকম রেসপেক্ট করে বা সেটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। আমার যে কোনো ছেলে, যে কোনো পুরুষ মানুষ যদি মেয়েদেরকে অনেক রেসপেক্ট করে, আমার খুব ভালো লাগে তাকে। আমার ভালো লাগা মানে এই যে প্রেম করব ওই ভালো লাগা না, মানে একটা মন থেকে থাকে না যে ইজ এ গুড হিউম্যান বিং। তো আমার কাছে মনে হয় যে মেয়েদেরকে আসলে রেসপেক্ট করাই উচিত, যদিও মেয়েদেরও ছেলেদের রেসপেক্ট করা উচিত, বাট মেয়েদেরকে যারা রেসপেক্ট করে আমার মনে হয় যে দে আর ট্রু জেন্টলম্যান। শাহরুখকে আমার এই কারণেই ভাল লাগে যে ও শাহরুখ এবং আমার মেসিকে খুব ভাল লাগে বিকজ দে আর ভেরি হাম্বল। মেয়েরা তো আসলে আদর করে রাখার জিনিস, মেয়েদের সাথে শাউট করা, আর্গুমেন্ট করা, মানে অ্যাগ্রেসিভনেস দেখানোর কিছু নাই, যেটা সুন্দর করেও বলা যায় হয়তোবা। তাই আমার কাছে শাহরুখ আর মেসি পছন্দ। আর আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে সব মিক্স ধরনের লোক আছে, যেমন আমি রিসেন্টলি যে আমরা গিগাবাইট টাইটান্স আমার টিম ছিল ইয়েতে চ্যাম্পিয়ন্স লিগ কি বলে সেলিব্রিটি ক্রিকেট লিগে, আপনি দেখবেন যে সব মানে বাকি 3টা গ্রুপের মেয়েদের উল্টাপাল্টা ভিডিওস আছে, বাকি 3টা গ্রুপের নামে লিগ্যাল নোটিশ বা কি আসছে, এটা কেন আসছে আমি আসলে জানি না, বাট আমাদের টিমের নাম কোথাও নাই। বিকজ আমাদের টিমের ছেলেগুলা এবং আমাদের মেন্টর মোস্তফা কামাল রাজ এবং আমাদের ক্যাপ্টেন ছিল রাফসান সাবাব, তারা এত কেয়ারফুল। আমাদের টিমের একটা মেয়েকেও তারা মাঠে কোনো প্র্যাকটিস করায় নাই, মাঠে স্ট্রেচিং করানো হয় নাই, এমন কিছু করিই নাই আমরা যে ক্যামেরা আমাদেরকে ধরবে। সো আমাদের ড্রেস আপ থেকে শুরু করে, ড্রেস আপ তো যদি ওরা আমাদেরকে বলে দেয় নাই, আমাদের ওই আমরা সবসময় ডিসেন্ট ড্রেস আপই করি। আমাদের টিমে মেজাবিন আপু ছিল, আমি ছিলাম, মৌসুমী হামিদ আপু ছিল, আমরা সবাই ডিসেন্ট ড্রেস আপই করি। সো ওইটা নিয়ে কোনো ইয়ে নাই, বাট আমাদেরকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যামেরাজ আছে, সো আমি যদি কিছু একটা করি ক্যামেরা রেকর্ড হয়ে যাবে, তখন আমাদেরকে ব্যাক সাইডে নিয়ে যে স্ট্রেচিং করানো হয়েছে। সো আই স দেম যে আমাদের গ্রুপের টিমের ছেলেগুলা বা আমাদের মেন্টর হাউ দে রেসপেক্ট দেয়ার গার্লস, যে এদের রেসপন্সিবিলিটি আমার। সো এদেরকে প্রোটেক্ট কিভাবে করতে হয়, এবং আমাদের টিমের প্রত্যেকটা ছেলে জানে যে মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয় পুরো মিডিয়াটাই একটা ফ্যামিলি, সবারই আসলে সবাইকে এরকম প্রোটেক্ট করা উচিত এবং রেসপেক্ট করা উচিত। তানহার হাজবেন্ড তানহার প্রতি কতটা রেসপেক্টফুল? অনেক রেসপেক্টফুল, ও আমার ব্যাপারে অনেক রেসপেক্টফুল, অনেক কেয়ারফুল, অনেক খুব ভালো। নাটকে কি এখন স্থায়ী হবার কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ, অফকোর্স, আমি বললাম না যে আমি আসলে সিনেমাটা তো রেগুলার হয়তো থাকবে না, বিকজ আমি সিনেমাতে রেগুলার অ্যাক্টিভ না, নাটকেই অ্যাক্টিভ। সো অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি নাটকই। সিনেমা যদি অফার আসে তাহলে করব, না আসলে আমাকে তো নাটকেই থাকতে হবে, নাটকই করতে হবে। সো আমি নাটকে বেশি কমফোর্টেবল। কিন্তু অনেকে বলে থাকে ছোট পর্দায় যদি বড় এই অনেকটা ক্যারেক্টার, কারা দর্শক, ছোট পর্দায় যদি হচ্ছে গিয়ে আমরা বড় সড়ো ক্যারেক্টার করি, বড় বয়সের ক্যারেক্টার করি, তখন বড় পর্দায় নায়িকা হিসেবে ফেরাটা নাকি চ্যালেঞ্জিং। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট? বড় সড়ো ক্যারেক্টার মানে আমি আসলে বড় বুঝিনি। বয়স, বড় বয়সের বড় কোনো বয়সের ক্যারেক্টার কোনো ক্যারেক্টার আমি করি নাই। আপনার কি মনে হয় যে এটা কি? আমার মনে হয় যে আমি এরকম কোনো ক্যারেক্টার নাটকে করি নাই যেটা হচ্ছে সিনেমা করা যাবে না। আর সিনেমাতে আসলে একটা আর্টিস্ট সব ধরনের ক্যারেক্টারে আসলে নিজেকে প্রেজেন্ট করতে পারে, এটাই হচ্ছে আর্টিস্টের ভার্সেটালিটি। সো আমি এখন ইটস ডিপেন্ড অন মাই ক্যারেক্টার। আমাকে যদি এখন একটা ইউনিভার্সিটি পড়ুয়া গার্লের ক্যারেক্টার করতে বলে, আমি গেট আপ নিয়ে সেটাই হয়ে যাবে, এবং হচ্ছে আমাকে সেটা লাগতে হবে, এবং আমি আমার সাথে মানানসই ক্যারেক্টারগুলোই তো ডেফিনেটলি সিলেক্ট করব। তো সিনেমা নাটক ডাজন্ট ম্যাটার, আমাদের কাজ হচ্ছে যে ক্যারেক্টার আমরা প্লে করছি সেই ক্যারেক্টারে নিজেকে ধারণ করা, নিজেকে সেই ক্যারেক্টারটা যেন দর্শকের কাছে রিয়েল মনে হয় সেইভাবে নিজেকে প্রেজেন্ট করা। সো আমার কাছে না ডিফারেন্স লাগে না যে নাটক বা ফিল্ম, অ্যাক্টিংটা তো কাইন্ড অফ সেম। ফিল্মে জাস্ট ডিফারেন্সটা ক্যানভাসটা বড় থাকে, হয়তো গানগুলো থাকে যেগুলো, বাট আদারওয়াইজ আমার কাছে অ্যাক্টিংটা মোটামুটি সিমিলারই লাগে। সো আমার কাছে খুব একটা ডিফারেন্স মনে হয় না যে ফিল্মের অ্যাক্টিং একরকম, নাটকের। এখন তো এভরিওয়্যার আমি দেখছি যে খুব ন্যাচারাল অ্যাক্টিংটা চলছে এখন, কিন্তু ওই ধরনের অ্যালাউড অ্যাক্টিং কিন্তু চলে না। সো আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। আপনার কি মনে হয় মিডিয়ায় প্রপারলি ফিট না হয়ে আসলে মিডিয়ায় টিকে থাকা কঠিন? না, ফিটনেসটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ফিট থাকতে হবে। তুমি কি কোনো কারণে আমাকে মোটা বললা? না, আমি কেন বলবো, ইউ আর লুকিং সো কিউট, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আসলে কি মিডিয়াতে আমরা কাজ করে যাচ্ছি অনেক বছর ধরে, আমাদের পার্সোনাল লাইফে আমাদের হেলথের বিষয় থাকে, আপস এন্ড ডাউনস থাকে। তো
তো সবসময় একরকম থাকাটা পসিবল হয়ে ওঠে না, আবার কন্টিনিউয়াসলি ডাইটিংটা কন্টিনিউ করাও হয়ে ওঠে না। তো মাঝে মাঝে গ্যাপ যায়, আমরা তো মানুষ, হিউম্যান বিইং, আমাদের হেলথ আপ ডাউন করে, ওয়েট গেইন করি। আমি যেমন একটু রিসেন্টলি ওয়েট গেইন করেছি, আবার ডায়েট করলে আবার কমে যাবে, এই আর কি। ফিটনেসের থাকাটা জন্য ইম্পর্টেন্ট সবার জন্য। তানহা কি করে? আমি জিম করি, বাট ওই যে জিম ছেড়ে দিলে আমার ওয়েটটা বেড়ে যায়, এটাই আমার একটা প্রবলেম। তো জিম কন্টিনিউ করা হয়, বাট লাস্ট আমি একটু সিকনেসের কারণে আমি 3 মাসের মতো আই ওয়াজ ইন মেডিকেশন, যার কারণে আমি জিমটা কন্টিনিউ করতে পারি না, দেখে আমার একটু ওয়েটটা বেড়ে গেছে। তো সো আমি আবার এখন জিম কন্টিনিউ করছি, সো হোপফুলি আবার আইল বি ব্যাক। আপনি কতটা শৌখিন, আই মিন আপনার লাইফস্টাইলটা কেমন? আমি অনেক শৌখিন, আমি অনেক লাক্সারিয়াস, অনেক শৌখিন। মানে আমার যতটুকু আছে, আমি বলবো না যে আমি শৌখিন উইথ মানে অনেক প্রাইভেট জেট টাইপের কিছু, বাট আমি যতটুকু আমার ফ্যামিলির, আমার 2 ফ্যামিলির আছে, আলহামদুলিল্লাহ। আমি এই বাসায় অনেক শৌখিন, আরামে থাকি, ওই বাসায় অনেক আরামে থাকি। সো আমি অনেক কি বলবো, আদরের, সবার অনেক আদরের, তো ভালোই শৌখিন আমি। সো এখন কোন জিনিসটা তানহা পরে আছে যেটা সবচেয়ে বেশি লাক্সারিয়াস? এখন সব ওয়াচ, লাক্সারি ওয়াচ পছন্দ আমার অনেক। এটা কত টাকা? ওয়াচ এই যে শুরু হয়েছে পাবলিক ডিমান্ড। পাবলিক ডিমান্ড, আল্লাহ। আমার আসলে প্রাইসটা মনে নাই। মাইকেল কর্সের একটা ঘড়ি, সো মাইকেল কর্সের একটা ঘড়ি কত হয়, $400-500 এয়ারপোর্ট থেকে কেনা। বাট এইটা আসলে আমি মাইকেল কর্সের ঘড়ির প্রাইস বললাম, এটা আসলে আমি গিফট পাইছি বার্থডেতে, তো এটার প্রাইসটা অ্যাকচুয়ালি জানি না, বাট $400-500 এর মধ্যে। হাজবেন্ড দিয়েছে? না, এটা আমার আমার বোন দিয়েছে। ওকে। সো আমি শুনেছি আপনি ফেক শো অফ করতে পছন্দ করেন না, কিন্তু মিডিয়াতে দেখা যায় অনেকেই আমরা ফেক শো অফ করে থাকি। সো এটা নিয়ে আপনি কি বলবেন? আমি ফেক শো অফ কি, আমার রিয়েল শো অফ আমি করতে পছন্দ করি না। লাইক আমার রোলেক্স আছে, বাট আমি যে সব জায়গায় আমার রোলেক্স দেখাবো না, বা গিয়ে প্রাইস বলবো না, বা আমার শো অফ জিনিসটা ভালোই লাগে না। রোলেক্স আছে, পরবেন না? আমি পরবো, বাট আমার তোমাকে বলতে কেন হবে দেখো আমি রোলেক্স পরছি, এটার দাম এত। যে চেনার, হোয়াট আই বিলিভ, আই ইউজ ব্র্যান্ডেড ব্যাগস, আই ইউজ ব্র্যান্ডেড ওয়াচ, যে চেনার সে এমনিই চিনবে, আর আমার তো বলার কিছু নাই। শো অফটা আমার কাছে খুবই চিপ লাগে। আমার কাছে মনে হয় যে মানে যারা কোনোদিন এগুলো দেখে নাই, তারা যখন এগুলো দেখে তখন তারা এগুলো নিয়ে খুব লাফালাফি করে, বাট আমরা আসলে ছোটবেলা থেকেই ইউজ টু, তো যার কারণে আমার কাছে এই জিনিসগুলো এক্সট্রা দেখানোর মতো কিছু মনে হয় না। কারণ অনেকে যেমন কিছু একটা করে ফেসবুকের সাথে সাথে পোস্ট, আমি ইভেন কোথাও গেলে আমি ছবি পর্যন্ত তুলি না। আমি ছবি তুলবো, পোস্ট করব, আমি এত অলস এসব ব্যাপারে। আর অলস না, আমার কাছে মনে হয় যে এটা শো অফ লাগে আমার কাছে। আমি একদমই শো অফ করি না। টুকটাক কোনো একটা স্পেশাল গিফট যদি কেউ দেয়, যে তাকে একটু অনার করে ফেসবুকে দেয়া, যে আমাকে একটা গিফট দিল, তো এইটা দেই। বাট এমনি আমার শো অফ করতে একদম ভালো লাগে না। আমার মনে হয় যে কি আমি শো অফ করলাম, বাট এটা যার নাই সে দেখে মন খারাপ করবে যে আমার আহারে ওর এই জিনিসটা আছে, আমার এই জিনিসটা নাই। সো আমি আসলে এটা করতে চাই না। আচ্ছা, একটা সিরিয়াস কোশ্চেনে চলে যাই। আমাদের মিডিয়ার নারী অভিনয় শিল্পী যারা আছেন তারা কতটুকুন ইন্ডিপেন্ডেন্ট, লাইক তারা কি তাদের লাইফস্টাইল মেনটেন করার জন্য এনাফ ইন্ডিপেন্ডেন্ট, আপনার কি মনে হয়? আমাদের ইন্ডাস্ট্রিতে তো সব ধরনের নারীরা আছে, এবং নারীরা লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এবং ইনফ্লুয়েন্সাররা অনেক টাকা ইনকাম করতেছে। আমরা যারা নাটক করতেছি সবাই সবার জায়গা থেকে ভালো ইনকাম করতেছে, এবং ডেফিনেটলি দে আর ডিপেন্ডেন্ট। এবং সব যে মানুষ মিডিয়ার টাকায় করে বিষয়টা তো ওরকম না। কারো ফ্যামিলি থেকে থাকে, কারো হাজব্যান্ডের থেকে থাকে, কারো বয়ফ্রেন্ডের থেকে থাকে। সো কোনো না কোনো ভাবে তো দে আর আসলে অ্যাডজাস্টিং। তো ওই ধরনের নেগেটিভ কোনো অ্যান্সার আমি দিব না যে আসলে এটা ওইটা। আমি আমার লাইফ নিয়ে বিজি থাকি, আমি আমার কাজ করি, আমার কাজ শেষ হলে আমি বাসায় থাকি। আমি খুবই হোমলি পার্সন। কে কি করলো এটা আমার আসলে দেখার বিষয় না। বয়ফ্রেন্ডের টাকায় শো অফ করা বা লাইফ মেনটেন করাকে কিভাবে দেখেন? পজিটিভলি দেখি। অফকোর্স করতেই পারে, কেউ যদি কাউকে ভালোবাসে তার জন্য তো করতেই পারে, শো অফ করতেই পারে। ভালোবেসে মানে বয়ফ্রেন্ডই তো বয়ফ্রেন্ড হলে দিবে। আর যদি সুগার ড্যাডি হয়? সুগার ড্যাডিও যদি উইলিংলি দেয় তাহলে সমস্যা কোথায়? জোর করে তো নিচ্ছে না, ছিনতাই করে তো নিচ্ছে না। তো সুগার ড্যাডিদের মানে সুগার ড্যাডি বলতে বুঝায় কি, যে এই যে অনেক বড় এরকম কিছু, তাদের মন নাই, তারা ভালোবাসতে পারে না। তো তারা যদি ভালোবেসে দেয়, যদি জোর করে না নেয়, ব্ল্যাকমেল করে না নেয়, তাহলে আমার কোনো প্রবলেম নেই। আপনার কাছে সুগার ড্যাডির সংজ্ঞা কি? আসলে আমি জানি না সুগার ড্যাডির সংজ্ঞা কি। মানুষ সম্ভবত আমি এই যে অনেক বড় এই যে গ্যাপ এরকম কিছুকে আই থিংক বলে।
হ্যাঁ তো আমাদের বাবা মাদের বয়সও কিন্তু অনেক এজ গ্যাপ, ওরা তো সুগার ড্যাডি ছিল না সেই সময়ে। হ্যাঁ সুগার ড্যাডি আসলে কাকে বলে গুগলে সার্চ করতে হবে, বাট সুগার Okay. ড্যাডি ফ্যাডি এগুলো এমনি ওয়ার্ড, বাট আমার কাছে মনে হয় যে কারো কাউকে ভালো লাগলে সেটা এই যত গ্যাপই হোক, যদি দুইজন মানুষের মনের মিল হয়, আমি মানে আমার মনে হয় যে আমি এখানে রং কিছু দেখি না। সুগার ড্যাডি ওয়ার্ডটা কেন আসছে, কি কারণ আসছে আমি জানি না, ওই যে একটু এইজ মানুষের সাথে রিলেশন। বাট হ্যাঁ আমি এগেনস্ট হচ্ছে কাউকে ব্ল্যাকমেল করা, কারো বউ আছে, ওয়াইফ আছে, তারপর তার সাথে রিলেশন করা, যেগুলোকে বলে পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এগুলোর এগেইনস্ট আমি। বাট সে যদি সিঙ্গেল হয়, একটা মেয়ে তার বয়স কম, সে যদি সিঙ্গেল হয়, তারা উইলিংলি যদি দুজন দুজনের সাথে একটা রিলেশনশিপে আসে, সেখানে আমি রং কিছু আসলে দেখি না। ওকে, সুগার ড্যাডি থেকে মনে আসলো যে আপনার নাকি খুব দুবাইতে বিজনেস করার ইচ্ছা, বাড়ি করার সুগার ড্যাডি ইচ্ছা। থেকে মনে আসলো কেন? মানে সুগার ড্যাডির সাথে দুবাই ওয়ার্ডটা খুব যায়, আমরা ম্যাক্সিমাম নায়িকাদের দেখি দুবাইতে ঘুরে আসে নিজেদের হ্যাঁ। টাকায় অথবা সুগার ড্যাডির টাকায়। কই, আমি তো নায়িকাদের দেখি আমেরিকা ঘুরে, ইউরোপ ঘুরে, সব দেশই ঘুরে, ওয়াই দুবাই? ইয়া হাবিবি। এনিওয়ে, আপনার দুবাইতে যে বিজনেস করার ইচ্ছা সেটা কত দূর? সেটা তো এখনো আমার জামাই কিছু করে নাই, আমি এখনো প্রেশারের উপর রেখেছি যে আমি আসলে দুবাইতেই থাকতে চাই, আমার দুবাই ভালো লাগে। দুবাইতে আমাকে একটা বিজনেস সেটেল করে দেওয়ার জন্য, আমাকে একটা বাড়ি করে দেওয়ার জন্য আমি 6 মাস ওখানে থাকবো, 6 মাস এখানে থাকবো, দ্যাটস মাই প্ল্যান। বাকি আমি জানি না দুবাইটাকে কেন সবাই এত করাপ্টেড বানায় দিছে, আমার খুব গায়ে লাগে, বিকজ আই লাভ দুবাই। দুবাই ইজ এ নাইস প্লেস। আর যেটা নায়িকারা দুবাই যায়, এটা খুবই বাজে একটা কনসেপ্ট, বিকজ দুবাইতে যা হয় সেটা বাংলাদেশেও হয়, পৃথিবীর সব দেশেই কি হয়। হয়? দুবাইটা কেন এত কালার আই ডোন্ট নো, আমার গায়ে লাগে বিকজ আমার দুবাই পছন্দ। দুবাইতে কি হয় যেটা বাংলাদেশেও হয় আপনি বলছিলেন? যে কারণে দুবাই আসলে কালার, সেইটাই আর কি, যে ওয়াই দুবাই। আমি যদি কারোর সাথে ডেটে যাই, বা আমি না, আমি তো যাই না যদিও, মানে কেউ যদি কারোর সাথে কোথাও যায়, সেটা ওয়াই দুবাই নামটা খুব সামনে আসে। বাট অন্যান্য জায়গায়ও তো যায়, থাইল্যান্ড যায়, মালয়েশিয়া যায়। আপনি যদি ডেটে যেতে পারতেন কোথায় যেতেন? মানে এখন তো ডেট না, এখন তো হাজবেন্ডের সাথেই যাবেন। হাজবেন্ডের সাথেই যাই। হ্যাঁ, কোথায় যাবেন? দুবাই যাব, আই লাভ দুবাই। হ্যাঁ অফকোর্স, এর জন্যই মনে হয় সবাই দুবাই যায়। হ্যাঁ, বিকজ দুবাই যাওয়ার অনেক কারণ আছে, মানে দুবাই সিটিটা, এন্ড শুধু নায়িকারা কেন ভাই, দুবাইতে যে বিলিয়ন বিলিয়ন টুরিস্ট যায়, সব কি নায়িকা? নো নো নো, দুবাই ডেফিনেটলি দের ইজ সামথিং যেখানে টুরিস্টরা যায়। এবং এখন যে দুবাইতে বাংলাদেশের ভিসা বন্ধ, দুবাইতে কি যাওয়া বন্ধ আছে মানুষের? বন্ধ তো নাই। ইটস এ নাইস প্লেস, হ্যাপেনিং প্লেস, এই জন্য সবাই যেতে চায়। এবং বাংলাদেশ থেকে খুব ইজিলি মানে 4-5 ঘন্টায় পৌঁছায় যাওয়া যায়, ইজিলি ভিসাও পাওয়া যেত। এবং গোল্ডের জন্য খুব বিখ্যাত, অনেকে বিয়ের শপিং টপিং করতে গোল্ড টোল্ড কিনতেও যায়। আর আমার অ্যারাবিয়ান ফুড টুড বেশি পছন্দ, কাবাব টাবাব পছন্দ, দেখে আমি দুবাই যাই সুযোগ পেলেই, বিকজ আমার দুবাই ভালো লাগে। তাহলে এটা নিয়ে এত আলোচনা কেন হয় দুবাই যাওয়া নিয়ে সবার মধ্যে? আপনার কি মনে হয়, আপনি কি এটা বের করতে পেরেছেন? না মানে আর কোনো থাকে না, ওই যে কিছু প্রবাদ বাক্য আছে না, মানে দুবাই কালার হয়ে গেছে, কি আর করার। দুবাইয়ের কিছুই যায় আসে না, এই কারণে মনে হয় দুবাই ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য, এই তোমাদের জন্যই দুবাই ভিসা বন্ধ। আমি কিছু বলি নাই, দর্শক বলে। এই যে এখন দেখো যেতে পারতেছি না, এই যে নায়িকারা যেতে পারতেছে না, সব দোষ তোমাদের। তোমরা এত দুবাইকে কালার করছো যে দুবাই গভর্নমেন্ট ভিসাই বন্ধ করে দিয়েছে, যে তোমাদের আশা লাগবে না, আমাদের দেশের নাম যথেষ্ট খারাপ হয়েছে, আর খারাপ করার দরকার নেই। দর্শক, দুবাই নিয়ে আর কিছু বলা যাবে না, তাহলে কিন্তু আপনারাও যেতে পারবেন না। যেতে পারবে না তো, ভিসা বন্ধ করে দিয়েছে। ওকে, আপনি এক জায়গায় বলেছিলেন বাংলাদেশের শাহরুখ খান হচ্ছে সাকিব খান, কেন? শাহরুখ খান রোমান্টিক হিরো এবং সুপারস্টার কিং খান। আমার মনে হয় স্টিল শাহরুখের উপরে কেউ নাই বাংলাদেশেও। শাকিব খান সুপারস্টার, মেগা স্টার, এবং তার উপরে কেউ নাই। এবং হি ইজ ভেরি চার্মিং, শাহরুখের মতোই চার্মিং সে। আমার মনে হয় শাহরুখের থেকে বেশি চার্মিং আমাদের শাকিব খান, বিকজ শাহরুখ খানেরও তো হাইট খুব একটা বেশি না, বাট হি ইজ ড্যাম স্মার্ট অ্যান্ড ড্যাম রোমান্টিক। আমাদের শাকিব খান তো হাইট দিয়ে, লুকস দিয়ে, সব কিছু দিয়েই অনেক ভালো। যেমন আমি দেখেছি শাহরুখ খান কিন্তু সব ক্যারেক্টার প্লে করতে পারে না, শাহরুখ খানকে কিন্তু গরিব একটা ক্যারেক্টারে কিন্তু মানাবে না। বা শাহরুখ খান যদি যে এখন একটা মুচির ক্যারেক্টার করে, বা এখন যে একটা রিক্সাওয়ালার ক্যারেক্টার করে, ওকে কিন্তু মানাবে না। মানে তার মধ্যে একটা চার্মিং ব্যাপার আছে, যেটাতে তাকে পশ বা লাক্সারিয়াস বেশি ভালো লাগে। তো আমাদের শাকিব খান কিন্তু সব ধরনের ক্যারেক্টারই প্লে করতে পারবে, তার মধ্যে ওই ক্যাপাবিলিটিটা আছে। বাট
দিন শেষে শাহরুখের থেকেও আমার কাছে শাকিব খানকে বেশি ভার্সেটাইল মনে হয় আর বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। বাংলাদেশে সাকিব খান বাদে আর কাকে ভার্সেটাইল মনে হয় নায়ক হিসেবে, যার সাথে আপনি কাজ করতে চান? সিয়ামের সাথে আপনি কাজ করতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, সিয়াম আমার ভালো বন্ধু। আমরা অনেক একসাথে এই জঙ্গলি নিয়ে আমাদের অনেক বসা হয়েছে, হ্যাং আউট হয়েছে, আড্ডা হয়েছে। সো হ্যাঁ অফকোর্স, ওয়াই নট সিয়াম। একটা কথা আছে আপনাকে নিয়ে, সেটা হলো, আমি বলিনি, সেটা হলো ঘুষ না দিলে আপনি অ্যাওয়ার্ড শোতে যান না। কথাটা কতখানি সত্য? হ্যাঁ মানে অ্যাওয়ার্ড মানে নমিনেটেড না হলে, অ্যাওয়ার্ড না দিলে আসলে আমি যাই না। ওই যে আমি অনেক অলস প্রকৃতির আর একটু ওই যে ঘর কোনো টাইপের আর কি। আমার শুটিং ছাড়া আমার বাসায় থাকতে খুব ভালো লাগে। তো আমার তখন মনে হয় যে একটা অ্যাওয়ার্ড শোতে যাব, ড্রেস চুজ করো, মেকআপ করো, রেডি হও, হেয়ার স্টাইল করো, কত টেনশন, কি পরবো, জুয়েলারি কি পরবো, এগুলো কিন্তু মেয়েদের খুব একটা টেনশন। তো আমার কথা হচ্ছে যে আমি যদি নমিনেটেড না হই, আমাকে নমিনেট করে নাই, আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে না, তখন কেন এত কষ্ট করে সাজুগুজু করে যাব জ্যাম ট্যাম ঠেলে? তাছে যেটা আমি নমিনেটেড, যেটা আমি অ্যাওয়ার্ড পাবো সেটাতে যাই, কষ্টটা সাথে ঘুষও দিতে হবে, টাকাও দিতে হবে। না, অ্যাওয়ার্ডটাই ঘুষ। অ্যাওয়ার্ডটাই ঘুষ। অ্যাওয়ার্ডটা ঘুষ। প্রত্যেকবার আপনি যান এবং আপনি জানেন যে আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন। না, অ্যাওয়ার্ডটা ঘুষ বলতে কি, মানে নমিনেটেড হইছে তার মানে অ্যাওয়ার্ড পাওয়ার চান্সেস আছে, এটাই আমার ঘুষ। যে একটা মনের শান্তি যে দেয়ার ইজ এ রিজন। তো আমি শুধু একবার মেরিল প্রথম আলোতে গেছি, বিকজ আমি ওটাতে জীবনেও নমিনেটেড হই নাই। তো আমি একবার শুধু দেখতে গেছি যে হাউ ইট লুকস লাইক। তারপর মনে হয়েছে যে না, ঘুরে ফিরে তো ওই একটা ক্যাটাগরির মানুষরাই প্রত্যেকবার নমিনেটেড হয়, ওরাই অ্যাওয়ার্ড পায়, তাহলে আমরা যে কি করব, আমরা গেলেও যা না গেলেও তা। এই একটা ক্যাটাগরির মানুষরা কেন নমিনেটেড হচ্ছে বা কারা? তারা আই ডোন্ট নো, তারা সবসময় তারাই নমিনেটেড হয়, তারাই অ্যাওয়ার্ড পায়। সো এখানে আসলে বাকিদের মানে ইন্ডাস্ট্রিতে তো নায়ক নায়িকা আছে কয়েকশো, কিন্তু মেরিল প্রথম আলোতে সবসময় ঘুরে ফিরে 2-3 জন। এটার পেছনে কারণ আপনার কি মনে হয়? সিন্ডিকেট আমার কাছে মনে হয়। সবাই তো কাজ করছে, সবাই কি মানে ওই 2-3 জন বাদে বাকিরা কি ভালো কাজ করছে না? তাদেরকে একটাও ভালো কাজ নাই নমিনেটেড করার মতো? তো আমার কাছে এটা খুব, আমার নিজের একটা কষ্ট লাগে যে একটা মানুষের, আমার কথা আমি বাদই দিলাম, বাকি যারা কাজ করছে তাদের কি কোনো ভালো কাজ নাই নমিনেট করার মতো? প্রতিবার কেন একজনকেই দিতে হবে? তো এই জন্য ভালো লাগে না। সিন্ডিকেটের শিকার তার মানে আপনি হয়েছেন? অনেক ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটের উপরে চলছে, তো আমি তো হবই। অনেক হিরোদের সিন্ডিকেট, ডিরেক্টরদের সিন্ডিকেট। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার রিজনও এই সিন্ডিকেট। কারণ মোশাররফ ভাই কোনো সিন্ডিকেট মেনটেন করে না যে ওকে নিতে হবে, ওকে নিতে হবে, ওকে ছাড়া কাজ করবো না, এরকম না। ভাইয়ার সাথে কাজ করতে গেলে সবসময় ফিল হয় যে ভাইয়া খুব উইলিংলি, খুব আপন করে নিজের মতো করে কাজটা করে। আর ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটের শিকার আমিও। আমি আজকে মনে করি আমি যদি আমার কাজ অনেকটা কমে যায় এই সিন্ডিকেটের কারণে, জাস্ট বিকজ অনেকগুলো হিরো আছে, কিন্তু দেখা গেছে আমাকে নিয়ে কোনো ডিরেক্টর কাজ করতে যাচ্ছে, হিরোর কাছে গেল। এখন তো হিরোরা ডমিনেট করে আমাদের ইন্ডাস্ট্রি, তো হিরোর কাছে গেল, হিরো যে বলবে যে আচ্ছা হ্যাঁ ও তানহা, হ্যাঁ হ্যাঁ ও তো খুব ভালো কাজ করে, আচ্ছা কাজ করেন না, একে নেন, তার ফেভারিট যে তাকে নিবে। তো এই জিনিসটা খুবই বিরক্তিকর এবং এটা আমি অনেক ফেস করেছি। আমি নাও অনেক ফেড আপ, বাট ইটস ওকে। আমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার আসলে খেতে হয় না, তাই হয়তো বা আমার প্রবলেম হয় না। বাট একটা আর্টিস্ট যখন আসবে, তার যখন এটাই রুজি রুটি থাকবে, এখান থেকে ব্রেড অ্যান্ড বাটার নিবে, খুব প্রবলেম হয়ে যায়। আমার মনে হয় কি এসব কারণে ডিজার্ভিং মানুষরা কাজ করতে পারে না। তোমার যদি একে ছাড়াই তুমি কাজ না করো, তাহলে ওকে বিয়ে করে ফেলো। ইটস নট ইওর ওয়াইফ যে তুমি ওর সাথে ছাড়া কাজ করবা না। ইন্ডাস্ট্রিতে ফ্রিল্যান্সার সবাই, আমার মনে হয় সবাই সবার সাথে কাজ করা উচিত। যার সাথে যার কাজটা দর্শক ভালোভাবে নিবে, তারা একটু বেশি কাজ করুক। বাট এর মানে এই না যে আমি ওকে ছাড়া কাজ করব না, আমি ওকে ছাড়া কাজ করব না। এখন তার ওই আলমগীর শাবানার যুগটা নেই যে ওই জুটি প্রথায় আগাতে হবে। মানুষ হয় কি এখন একটা জুটির বেশি কাজ দেখলে বিরক্ত হয়ে যায়, কারণ আর কত নতুন গল্প আনবে, এই দুইজনের আর নতুন কি ক্যারেক্টার প্লে করবে। তো ডিরেক্টররা মাঝে মাঝে কিছু বলতেও পারে না, আবার এর জন্য কিছু কিছু ডিরেক্টররাও দায়ী। তো সব কিছু মিলিয়ে আসলে ডিরেক্টররা যদি স্ট্রং হয় যে আমি কাজ করব, আমার গল্পে যাকে প্রয়োজন তাকে নিব, তাহলে জিনিসটা অনেকটা সলভ হয়। বাট ডিরেক্টররা আমার মনে হয় হিরোদের কাছে ধরা, যার কারণে তারা তাদের কথার বাইরে যেতে পারে না, গেলে হয়তো শিডিউল পায় না, এরকম কোনো বিষয় থাকবে। বলিউডে দেখো তুমি, বলিউডে সবাই সবার সাথে কাজ করছে এবং ডিরেক্টর ডিসাইড করতেছে যে এই রোলে কে পারফেক্ট, ওই রোলে কে পারফেক্ট, নায়ক কে হবে, নায়িকা কে হবে।
হিরোরা কিন্তু খুব একটা বদার করে না। এই জন্য তুমি দেখবা যে এক একটা হিরো এক একজনের সাথে কাজ করে, একজনের সাথে কিন্তু লেগে নাই। একটা সময় ছিল যখন শাহরুখ কাজল জুটি ছিল, বাট এখন কিন্তু শাহরুখই সব সিনেমা কাজলকে নিয়ে করে না। তো বিষয়টা এরকম, আসলে ভ্যারাইটিস দরকার, দর্শক চায় ভ্যারাইটিস, নতুনত্ব, ইউনিকনেস। তো ওই তুমি একই কাপল এই কয়টা লুক আর চেঞ্জ করবা, আর কয়টাই বা গল্প তুমি আনবা। তো এই জিনিসটা খুবই প্যাথেটিক, এবং এটা আমিও অনেক সাফার করি। ওই যে বললাম, অনেক হিরোদের কাছে গেলে দেখা যায় অনেক ডিরেক্টররা কাজ করতে চায়, হিরোদের জন্য পারে না। তো এই কারণে কাজ অনেক কম। আর মোশাররফ ভাইয়ের এই প্যারাটা নাই, মোশাররফ ভাই, এই জন্য আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে বেশি কমফোর্টেবল। আর যারা এসব প্যারা দিবে তাদের সাথে তো কিভাবে কাজ করব। তারপরেও আমি চাই যে সিন্ডিকেটটা ভাঙুক, সবাই সবার সাথে কাজ করুক, কারণ এইসব কারণে আমাদের নাটকের ইন্ডাস্ট্রির অবস্থা এত খারাপ। নাটকের ইন্ডাস্ট্রি কিছুদিন আগেও কিন্তু অনেক ভালো ছিল, তখন কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি খারাপ ছিল। এখন আর ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু নাটকের ইন্ডাস্ট্রিতে ভিউ কমে গেছে, ভিউ খারাপ, বিকজ অফ দর্শক বোর্ড, নতুনত্ব কিছু নাই, এক জিনিস আর কত দেখবে। হাতে গোনা কয়েকটা নাটক একটু আলোচনায় আসে, হাজার হাজার নাটক ইউটিউবে বেরোচ্ছে, এবার হাতে গোনা কয়েকটাই কিন্তু লাইমলাইটে আসে বা ভিউজ হয়। এটাই একটা রিজন আমি মনে করি। তোমার সৌন্দর্য ঢেকে রাখো প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, আপনার অ্যাডভাইসের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। একজন লিখেছেন, অপোজিট টিমকে খেলায় হারাবেন নাকি রূপে হারাবেন? খেলে হারাবো, আর যদি খেলে কাজ না হয় রূপে হারাবো। খেলে হারাবেন। হ্যাঁ, খেলা খেলেই হারাবো। ওকে। অন্যজন লিখেছেন, ভাবির চায়ের দোকান। আমি একটা নাটক করছি, বোকা পরিবার, ওইটাতে আমার একটা চায়ের দোকান আছে। Okay. তো ওই দোকানটাতে আমি চা বানাই, আমি সেল করি, তো ওইটার জন্য লিখেছি আর কি। তার মানে সে আমার নাটকটা দেখে। ওকে, আপনি চা বানাতে পারেন রিয়েল লাইফে? হ্যাঁ, আমি চা বানাতে পারি, কফি বানাতে পারি। এন্ড দ্যাট ইজ গুড। ডেফিনেটলি। ওকে। সো একজন লিখেছেন, আপু আপনি এত সুন্দর কেন? আপনার রূপের রহস্য কি? সেম কোশ্চেন, আপনি এত সুন্দর কেন? রূপটা আমার মনে হয় যে টোটালি গড গিফটেড। প্রতিটা মানুষই আল্লাহর তৈরি, এবং প্রতিটা মানুষই তার নিজস্ব ওয়েতে সুন্দর। সবাই সুন্দর আমরা আসলে, এবং আমি এরকম কেন, এটা আল্লাহ প্রদত্ত, মানে গড গিফটেড, এবং আমার বাপ মার ক্রেডিট আমি মনে করি। বাংলাদেশের এই একটা অবস্থা, যে একটু ভালো চান্স পায় অমনি একটু মোটা হয়ে যায়। থ্যাংক ইউ। এটা আসলে আদরের ফসল। আমার বাপ মা আদর করে আমাকে এত খাওয়ায়, শ্বশুর শাশুড়ি আদর করে এত খাওয়ায়। মিডিয়াতে চান্স পাওয়ার আগে আদর করেনি? আদর করেছে, মানে এটা আসলে কি, এটা টোটালি দোষ আমার শাশুড়ির। আমার শাশুড়ির মজার মজার রান্নার। আমি আমার বাসায় থাকলে আমার ওয়েট লস হয়, আমার শ্বশুর বাড়ি গেলে আমার ওয়েট গেইন হয়, কারণ আমার শাশুড়ি এত ইয়ামি খাবার রান্না করে যে আসলে একটু 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 করে না খেলে আবার সে মন খারাপ করে। তো একটু 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 করে খেলেও ইয়ে হয়। আর মোটা ভাই, মানে আমাদের লাইফ, আমি যেটা আগে বললাম যে আমাদের ওয়েট বাড়বে কমবে, আমরাও তো মানুষ, দিন শেষে আমরা কি রোবট যে আমরা একটা শেপে থাকবো? যে কমেন্ট করছে দেখা গেছে যে আপনার ওয়েট কি শুরু থেকে এই পর্যন্ত সেম ছিল। তো যাই হোক, মোটা হয়েছি, আবার শুকিয়ে যাব, এটা কোনো বিগ ডিল না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা হবে। হ্যাঁ। নেক্সট কমেন্ট, বিয়ে করি চলো। না না, থ্যাংক ইউ, আই এম হ্যাপি উইথ মাইসেলফ। ওকে। আমিন খানের সঙ্গে মুভিতে জুটি বাঁধেন আপু? আমিন খান এখন মুভি করছে না, আমিন খান এখন একটা প্রোগ্রাম করে হাসো, ওইটাতে আমরা জুটি ছিলাম, আমি গেস্ট হয়ে গিয়েছিলাম জাজ হয়ে। তো ওইখানে আমাদের একটা জুটি হয়েছিল ভালো, বাট ভাইয়া যদি এখন মুভি করছেন না, তো মুভি করার তো কথা আসছে না। নেক্সট কমেন্টে চলে যাচ্ছি। বাট থ্যাঙ্কস, আমার মনে হয় উনি যদি প্রোডিউস করে তাহলে আমি আর আমিন খান করতে পারি Why সিনেমা। not? Why not? Exactly. পেমেন্টটা যদি ভালো থাকে ভেবেচিন্তে দেখতে পারি আর কি। আচ্ছা, আপনার পেমেন্ট কত বাই দেবে? এটা তো বলা যাবে না, তুমি আমার বাসায় আসো উইথ ডিরেক্টর, গল্প, তারপরে বলবো তখন। ঠিক আছে। মেকআপের জন্য মনে হচ্ছে একদম এআই দিয়ে বানানো। মেকআপের জন্য এআই দিয়ে বানানো মনে হচ্ছে? ও, তার মানে হচ্ছে এআই দিয়ে বানানো মানে সুন্দর লাগছে তার মানে, থ্যাংক ইউ। আর মেকআপ তো সব সময়ই থাকে, স্পেশাল তো কিছু না। আমাদের সাথে মেকআপ ওতপ্রোতভাবে জড়িত, তো exactly. মেকআপ তো থাকবেই। এবং আই থিঙ্ক এটা ফর ইফেক্ট বা এডিট কিছু একটা হবে, এটা টোটালি ফটোগ্রাফারের ক্রেডিট, যে এডিট করেছে, আমার ক্রেডিট না ভাই। ভাল লাগলে দেখেন, না ভাল লাগলে ইগনোর করেন, আই ডোন্ট মাইন্ড। সিস্টার, ইউ আর ভেরি প্রিটি, বাট হোয়াট ইজ আ ম্যান সাপোজ টু ডু ফর ইউ? থ্যাংক ইউ সো মাচ। আর ওই অপশনটা আসলে আর নাই, কোটা ফিল আপ হয়ে গেছে। সো থ্যাংক ইউ, দেখেন আমার মতো আর কাউকে খুঁজে পান কিনা। আপনাকে দেখা আমার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে, দেখলে প্রশান্তি লাগে। থ্যাংক ইউ সো মাচ। নায়িকাদের প্রেমের কোনো শেষ নেই, তারা একের পর এক প্রেম করে, বিয়ে হলেও তারা প্রেম করে পরক্রিয়া করে, তাদের কোনো প্রেমের শেষ নাই। একটা লাইক।
মানে ও একটা লাইক দিয়েছে। মেল আর ফিমেল কমেন্টটা করেছে? ডেফিনেটলি মেল। আপনি কিভাবে জানেন? মানে উনি কিভাবে জানে? আমার প্রশ্ন হচ্ছে সেটা। নায়িকারা যে প্রেম করে তারপর কি কি করে, আপনি নায়িকাদের নিয়ে সারাদিন রিসার্চ করলে, পিএইচডি করলে এটাই তো মাথায় আসবে। তার চেয়ে আমার মনে হয় যে অন্য কোনো বিষয়, পরিবেশ নিয়ে আপনি রিসার্চ করেন, আমাদের জন্য ভালো হবে। নায়িকাদের নিয়ে রিসার্চ করার জন্য তাদের জামাই, বয়ফ্রেন্ড সবাই তো আছেই, প্রোডিউসাররা আছে, ডিরেক্টররা আছে, তো আপনাকে না চিন্তা করলেও চলবে। 3 বাচ্চার মা। থ্যাংক কাকে ইউ। বলেছে? 10 বছর পরে আপনার এই কমেন্টটা বাস্তবায়িত হবে। তার মানে 3টা বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, 2টা ইচ্ছা আছে, 3টা যদি আল্লাহ দেয়, অফ কোর্স, যদি টুইন হয়ে যায়। তানহা তাসনিয়া আমার ক্রাশ, আমারও ক্রাশ। সাবধানে কেউ নজর দিবা না, আমার সাথে তার লুকিয়ে লুকিয়ে প্রেম চলছে, কথা সত্য? লুকিয়ে লুকিয়ে হইলে এটা ফেসবুক কমেন্টে ওপেন কেমনে আসলো? উই ডোন্ট নো। সো ইটস আ লজিক, বাট থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসার জন্যই আসলে আমি কাজ করি বা এত দূর আসতে পেরেছি। আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। আরেকজন জানতে চাচ্ছে আপনি লুকিয়ে লুকিয়ে কয়টা প্রেম করছেন? আমার কোনো কিছু লুকানো থাকেই না, এটাই হইতেছে প্রবলেম। আমার তাহলে নিজের পেটেই প্রকাশ্যে আমার কয়টা নিজের প্রেম করা পেটেই তো হচ্ছে? থাকে না। আমি তো সবকিছু শেয়ার করতে পছন্দ করি সবার সাথে। সারাদিন কি হয় না হয় আমি বাসায় গিয়ে আম্মুর সাথে, আম্মু জানো আজকে এটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে, আমার বোনের সাথে, সবার সাথে আমার শেয়ার করতে ভাল লাগে, যে গুড থিং, ব্যাড থিংস নিজের মধ্যে বেশি রাখি না, বিকজ আই এম ভেরি ট্রান্সপারেন্ট। আমি মনের ভিতরে কিছু রাখতে পারি না। তো এই জন্য যদি প্রেমও করি, আমার মনে হয় লুকানো থাকবে না, জেনে যাবে। আর এখন তো প্রেম করার আসলে প্রশ্নই ওঠে না। আমি এক পুরুষে বিশ্বাসী। ওকে, এক পুরুষে বিশ্বাসী তানহাকে একজন প্রশ্ন করেছে, এবার তুমি পরিমণির পথে চলতে শিখে গিয়েছো। এটা খুবই ফালতু একটা লেম একটা কোশ্চেন। ফার্স্ট অফ অল, পরিমণি কোন পথে আমি সেটা জানি না। হ্যাঁ, পরিমাণ সুন্দর, যদি আমি সুন্দরের দিক থেকে বলে দেন, আই অ্যাপ্রিসিয়েট যে হ্যাঁ আমি সুন্দর হচ্ছি দিনে দিনে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ আর ওর সাথে আমি কোনো মিল খুঁজে পাই না। তো ইয়া, থ্যাংক ইউ যদি সৌন্দর্যের দিক থেকে বলে থাকেন। আপা, পরকীয়াতে সুখ নাই? এইটাই তো আমিও বলি, একই কথা। এই কাজ ভুলেও করবেন না, কেউ করবেন না। তোমার বিয়ের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বিয়ে করে নাও, আর কতদিন একা থাকবে? আমার জন্য সে অনেক ভাবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা অনেক আগে করে ফেলেছি। সে হয়তো সেটা জানে না। সে হয়তো সেটা জানে না। হ্যাঁ, আসলে সবাইকে জানানো হয়নি, আস্তে আস্তে সবাই জানবে, এই তো। বাট থ্যাংক ইউ। আমাকে নিয়ে সবাই যত ভাবে, এবং আমার আসলে কমেন্ট পড়া হয় না, বাট পিপল লাভস মি, এটাই আমার আসলে মনে হয় যে আমার কাজের সার্থকতা। এখন আমরা চলে যাচ্ছি র্যাপিড ফায়ার সেগমেন্টে, ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর, কেমন? ওকে, ফার্স্ট কোশ্চেন, অতীতে ফিরে গেলে কোন সময়টা নতুন করে সাজাতে ইচ্ছে করে? আবার মিডিয়াতে আসবো এবং আসার আগে প্রিপারেশন নিয়ে আসবো। নাচ গান, গান তো না, গান গাইলে আমি কেউ থাকতে পারবে না এখানে। নাচ টাচ, অভিনয় সবকিছু ভালো মতন শিখে তারপর আসবো। এখন পর্যন্ত কোন জিনিসটা অনেক বড় ভুল করেছেন বলে মনে করেন? আমার একটা সিনেমা ছিল ধূমকেতু, ওই সিনেমাটা সাইন করা আমার মনে হয় আমার জন্য ভুল ছিল। সিনেমায় স্বপ্নের ক্যারেক্টার কোনটা? আমার রবীন্দ্রনাথের কোনো ক্যারেক্টার প্লে করা বা হুমায়ুন আহমেদের গল্পে কাজ করার খুব ইচ্ছা। মিডিয়ায় সবচেয়ে বাজে অভিজ্ঞতা কি? পলিটিক্স, সিন্ডিকেট। স্পেসিফিক কোনো? এই যে সিন্ডিকেটগুলো, অনেক হিরোদের সাথে কাজ করতে চাই, কিন্তু তারা আবার তাদের ফেভারিট হিরোইনদের সাথে কাজ করে, এছাড়া কাজ করে না। সো এইগুলো খুব খারাপ লাগে আমার কাছে। জঙ্গলি, বরবাদ নাকি দাগি, কোনটা বেশি ভালো লেগেছে? আমাদের সিনেমা তাই। স্বামী প্রোডিউসার হবার সবচেয়ে বড় সুবিধা কি? কোনো সুবিধা নাই, এটাই সুবিধা, শুধু সিনেমা দেখতে গেলে টিকিট লাগে না, এছাড়া আর কোনো সুবিধা নাই। ওকে, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে হবার ঝামেলা কি? মানুষ মনে করে মাইট দিব এখনই, বাট মানুষ মনে করে কথা বললেই থাপ্পড় খাবে, মাইট খাবে, এই কারণে মানুষ ভয়ে সাহস পায় না কাছে আসতে। প্রেমের প্রস্তাব দিতে অনেকে সাহস পায় নাই, পরে অনেক দিন পরে, অনেক বছর পরে যে বলছে যে আপনাকে ভালো লাগতো বা ভালোবাসি, বলতে সাহস পায়নি, যদি মাইট টেট দেন সবাই মনে করে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে মানে আমি মাইট দিব। আপনাকে দেখে মনে হয় না এটা। এক্স্যাক্টলি, আমি সেটাও বলতে চাই, বাট আসলে কিন্তু আমি মাইট দিব। ও আচ্ছা, ওকে। আপনার 3টি খারাপ অভ্যাস কি কি? আমার এই যে শর্ট টেম্পার মাঝে মাঝে, আর খারাপ অভ্যাস হচ্ছে আমি অনেক ইমোশনাল ফুল। ইমোশনাল ফুল? হ্যাঁ, ইমোশনাল ফুল। আর মানুষকে খুব বিশ্বাস করে ফেলি খুব দ্রুত, আমি বিশ্বাস করে ধরা খাই, এরকম অনেক খাইছি। বিশ্বাস করা তার মানে খারাপ? আমার ক্ষেত্রে আমি ভুল মানুষকে বিশ্বাস করি, আসলে মানুষ চিনতে ভুল করি। আমরা সবাই মনে হয় ভুল মানুষকে বিশ্বাস করি। তাহলে সঠিক মানুষকে বিশ্বাসটা করে কে? আমার প্রশ্ন হচ্ছে সেটা। যারা সিন্ডিকেটে থাকে। কখন নিজেকে খুব অসহায় মনে হয়? কখন নিজেকে খুব অসহায় মনে হয়? আমি যখন সিক থাকি শারীরিকভাবে,
তখন আমার নিজেকে খুব হেল্পলেস লাগে যে আমি সিক থাকি বা দেখা গেছে যে আমার প্যারেন্টস সিক থাকে, আমি কিছু করতে পারছি না, দে আর সাফারিং, তখন আমার কাছে খুব হেল্পলেস লাগে। ওকে, বাসার বাইরে গেলে কোন জিনিসগুলো মাস্ট নেওয়া হয়? মোবাইল থাকে, আমার পার্স, টাকার পার্স যেটা, মোবাইল, তারপর হচ্ছে একটা পারফিউম, লিপস্টিক, আর আমার সবসময় ইয়ে লাগে, আমার বডি অনেক ড্রাই, সো হাইড্রেট থাকার জন্য লোশন লাগে সবসময়, হ্যান্ড ক্রিম টাইপের, ওগুলো সবসময় সাথে থাকে। আগামী কয় বছরের মধ্যে আপনাকে বড় পর্দায় দেখবো আমরা? 2 বছর, হোপফুলি 2 বছর। 1 বছর। বছর লাগবে আমার প্রিপারেশন নিতে, ফিট হতে, শুটিং টুটিং সবকিছু মিলায় হয়তো 1 বছর। আচ্ছা, সাকিব বাদে 3 জন পছন্দের অভিনেতার নাম বলেন। পছন্দের অভিনেতা নাকি আমি কাজ করতে চাই ওই তো, সেটা? আপনি পছন্দের অভিনেতার সাথে কাজ করবেন না? হ্যাঁ, সিয়াম, শরীফুল রাজ, নিশো, নিশো। আপনার নিশো। ওকে, সাকিব যেহেতু চলে এসেছে, তার সাথে চলে আসলো অপু বিশ্বাস নাকি বুবলি, কাকে বেশি ভালো লাগে? নো নো নো, সরি, এইটা বলা যাবে না। দুইজনই আমাকে খুব আদর করে, Okay. আমি বঞ্চিত হতে চাই না। আমার দুইজনকে অসম্ভব ভালো লাগে। বুবলি অনেক ভদ্র, মানে অনেক মিষ্টি কথা বলে, আর অপুদি আমার সুইট হার্ট, আমার অনেক কাছের, আমার মানে দুজনেই হার্টের, ভালো। আমাকে খুব আদর করে। সো আমি আসলে একজনকে নিতে পারবো না। সাকিব ভাইয়ের কাছে চুজ করার অপশন থাকতে পারে, আমার তো নাই, তো আমার দুইজনই লাগবে। কয়টি দেশ ঘোরা হয়েছে? 9টা, 8-9টা হবে। কোন দেশে সবচেয়ে বেশি গিয়েছেন? দুবাই। দুবাই। বিয়ের আগেও যাওয়া হয়েছে? গেলেও ওর সাথেই গেছি। ওর সাথে গিয়েছেন। নায়িকা না হলে কি হতেন? পাইলট। ও নাইস। আপনাকে নিয়ে শোনা সবচেয়ে বাজে কথা কোনটা? আমাকে নিয়ে শোনা সবচাইতে বাজে কথা হচ্ছে, মানে মানুষ আমার নামে মিথ্যা কথা বলে বা বানায় বলে, যেটা আমি বলি নাই, এরকম কথা, বা একটা বাজে কথা বলেন যেটা আপনাকে নিয়ে বলে, বেশি বলে। যে আমি অনেক অহংকারী, আমি অনেক মুডি, এরকম কিছু আসলে। ও তো অনেক ভাব, ও তো অনেক মুড, ও তো অনেক আপনার ভাব নেই অহংকার। তার মানে? না, আসলেই নাই। আমি আমি সবার সাথে মিশতে পারি, আই ক্যান, মানে আমার সবার সাথে অ্যাডজাস্ট করতে ভাল লাগে। Okay. তো আমার এরকম কিছু নাই, এটা মানুষ ভুল ভাবে আর কি। ওকে, নিজের কোন দোষটা বাদ দিতে চান? এই যে ইমোশনাল জিনিসটা বাদ দিতে চাই। আই ওয়ান্ট টু বি প্র্যাকটিক্যাল, বাট আমি হুদাই অনেক ইমোশনাল হয়ে যাই, এটা বাদ দিতে চাই। নায়কের বড় বোন কিংবা ভাবির রোলে অফার পেলে কি করবেন? অফারটা যে দিবে, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে কাকে বলে তারে দেখাবো। ওকে, আশা বলবো যে করি না, এই এটা কাজে লাগাই, আসলে নাম যেহেতু খারাপ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা মারামারি করে, আজকে দেখাই দিই। আশা করি কেউ দিচ্ছে না আর। হ্যাঁ। ভালো অভিনেত্রী হবার জন্য কোন কাজটা করে যেতে চান? ভালো অভিনেত্রী হবার জন্য আসলে আমি অ্যাক্টিং করে যেতে চাই, বিভিন্ন ক্যারেক্টার প্লে করে যেতে চাই। যখন যেটা করি সেটা যেন আমার বেস্টটা দিয়ে করার ট্রাই করি, যেন দর্শকের ভালো লাগে। সো আমি এভাবেই আরও দিনে দিনে আমি অভিনয়ে শিখছি, আরও ভালো অভিনয় করতে চাই, আরও শিখতে চাই, যেন একদিন পরিপূর্ণ একজন ভালো অভিনেত্রী হতে পারি। মডেল, অভিনেত্রী, নায়িকা কোন পরিচয় দিতে বেশি ভালো লাগে? সবাই নায়িকা নায়িকাই ডাকে, বাট অভিনেত্রী আমি নিজেকে বলতে অ্যাক্ট্রেস খুব কমফোর্ট ফিল করি। মিডিয়ায় আসার পর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা কি? সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হচ্ছে আমার কাজগুলো যখন আমার ফ্যান্সরা দেখে, আমার ফ্যামিলিরা দেখে, এবং কেউ যখন এসে বলে যে আপনার এই কাজটা অনেক ভালো লাগছে, ওই কাজটা দেখেছি, অনেক ভালো লেগেছে, বা আমার কিছু কিছু কাজের ক্লিপস যখন মানুষ আমাকে পাঠায়, খুব ভালো লাগে, এবং মনে হয় যে ওনাদের জন্যই তো আসলে কাজ করা। তো এই কাজগুলোর মানে যখন ভালো রেসপন্স পাই, তখন ভালো লাগে খুব। এমন কোনো ফ্যান মোমেন্ট আছে যেটা শেয়ার করার মতো? ফ্যান মোমেন্ট তো এরকম অনেক আছে, রিসেন্টলি যেমন আমি একটা ইয়েতে যাই, বিউটি পার্লারে যাই, মানে সেলুনে যাই উত্তরাতে। তো আমি অনেকদিন ধরেই যাই, আপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক, তার হাজব্যান্ড হচ্ছে লন্ডনে থাকে। তো একদিন আমি গেলাম সার্ভিস নেওয়ার জন্য, যাওয়ার পরে সে আমাকে বলতেছে, আপু আপনার তো খবর আছে। আমি বলছি কেন? বলে আমার হাজব্যান্ড লন্ডনে, সে আপনার অনেক বড় ফ্যান, আপনি তার ক্রাশ, আমার হাজব্যান্ডের, আপনার সব কাজ সে দেখে। সে আমার উপরে খুব রাগ করছে যে আমি আপনার, মানে আমি ওনার পার্লারে যাই, এটা উনি কেন জানে না, ওনাকে কেন বলা হয় নাই। তো বলছে নেক্সট টাইম আপু যখন আসবে অবশ্যই বলবা যে আমি ওনার ফ্যান, আমি ওনার সব কাজ দেখি। তো
তো আমি গেছি সার্ভিস নিতে, ওনার কাছ থেকে এই ধরনের কথা আমি খুব মানে আমি রেডি ছিলাম না এই ধরনের কথা শোনার জন্য। আমি হঠাৎ করে বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে উনি বলতেছে ওনার হাজবেন্ড আমার ক্রাশ, আমি আবার আমার মাথায় আবার এটাও ঘুরতেছে যে উনি আবার মাইন্ড করলো কিনা, হ্যাঁ, আমার আবার আপুটা অনেক লিবারেল। হ্যাঁ দেখা গেল যে আবার ফেশিয়াল টেশিয়াল করে নষ্ট করে দিল কিনা। আমি বলে সেটাই করতাম। এক্স্যাক্টলি, এই যে দেখছো টিপিক্যাল মেন্টালিটি, এই জন্য আমি ভয় ছিলাম। বললাম আপু থাক আজকে ফেশিয়ালটা নেব না। ওকে, লাস্ট কোশ্চেন, সিঙ্গেল নাটকে তানহার পারিশ্রমিক কত? এটা তো অন স্ক্রিন বলা আই থিংক ঠিক হবে যদি না, বলেন। বাট ভালো মাশাআল্লাহ অনেক ভালো, কাছাকাছি অর্ধ লাখের মতো, মানে ওকে, অর্ধ লাখ। আপ ডাউন করে আর কি মাঝে মাঝে, বাট মোস্টলি এভারেজ। অর্ধ লাখ মানে কত আসলে? 50K। হ্যাঁ তাহলে ঠিক আছে। দর্শক, আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো গেস্ট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।